গুমের যে ডেফিনেশন আর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স দুইটা একটা আরেকটার সাথে ম্যাচ করে যায়, এই জন্য তারা এই আইন বাদ করছেন। দিস ইজ এ ফলস স্টেটমেন্ট। এটা আইনগতভাবে কোনো সঠিক কথা নয়, কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের গুমের সংজ্ঞা হিসেবে আছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, অর্থাৎ এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কতগুলো সাব ক্যাটাগরি আছে। এই সাব ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরি হলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যাকে বলা হয় গুম। এবং সেটা যদি হইতে হয় তাহলে দেখাইতে হবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, তখনই শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় হবে। আর একটা সিঙ্গেল গুম, একজনকে বাড়ি থেকে তুলে নেওয়া হলো, তাকে 7 দিন পাওয়া যায় নাই, তারপরে আদালতে উপস্থাপন করা হলো, এই গুম কখনোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। এখন এসে তারা যে বাদ দিয়ে দিয়েছেন, আজকে দেখবেন মানবাধিকার কমিশনের সকল কমিশনাররা পদত্যাগ করেছেন, করে তারা একটা খোলা চিঠি লিখেছেন। এই খোলা চিঠির মধ্যে তারা দেখিয়েছেন যে এই ধরনের অসত্য তথ্য উপস্থাপন করে আইনটাকে ল্যাপস করে দেওয়া হয়েছে। এবং এই যে স্টেটমেন্টটা তারা দিয়েছেন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টেটমেন্ট। আপনারা, এই হলো তাদের খোলা চিঠি, মানবাধিকার কমিশনারদের পক্ষ থেকে সম্মিলিত খোলা চিঠি। সেখানে তারা কি বলছেন, স্পষ্ট করে তারা বলেছেন যে 28 ধারায়, গুম অধ্যাদেশের 28 ধারায় এর পদ্ধতিগত বিচারের বিষয়টা বলা আছে। কিন্তু এখানে এসে তারা বলছেন যে কেন আমরা এটা বাদ করলাম, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আর গুম কমিশনের আইন দুইটার মধ্যে ম্যাচিং হয়ে যায়। তারা জবাব দিয়ে বলছেন, নো, ইট ইজ নট ট্রু, ইট ইজ নট কারেক্ট। সুতরাং মাননীয় আইনমন্ত্রী এবং হোম মিনিস্টার যে ব্যাখ্যা দিয়েছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাননীয় আইনমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে 30 দিনের ভিতরে প্রতিবেদন দিতে হবে, কিন্তু কি জরিমানা হবে, কি কম্পেনসেশন হবে, এই ব্যাপারে আইনে কিছু বলা নাই। অথচ মানবাধিকার কমিশনের আইনের 28 ধারায়, 16 ধারায়, 16-র 1-এর ইও এবং চতে স্পষ্ট করে টাইম লিমিট বলে দেওয়া হয়েছে। 30 দিনের ভিতরে যদি তদন্ত শেষ করতে না পারেন তাহলে কি হবে, তদন্ত শেষ করলে কি হবে, এবং আদালতগুলো যে জরিমানা দিবেন সেই জরিমানাটা আদায় করার পদ্ধতি কি হবে। তারা বলছেন এই আইন তারা বাতিল করছেন কারণ এই মর্মে কিছুই বলা নাই। আমার মনে হয় বাতিল করতে হবে, তো এই জন্য নানান কারণ দাঁড় করাচ্ছেন। আসলে এই ধরনের কোনো কথা এই আইনগুলোর মধ্যে নাই। দিস ইজ রং স্টেটমেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কথা, গণভোট অধ্যাদেশ এই প্রথম আমরা দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, অ্যাডমিশন করেছেন। উনি বলেছেন গণভোটের প্রস্তাব, আমি কোট করছি ওনাকে, গণভোটের প্রস্তাব করেছিলাম, আমিই করেছিলাম, রাষ্ট্রপতির আদেশ তো জারি করতে পারেন না। পরে আমার রাজনৈতিক বক্তব্যটা, উনি ওনার রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, গণভোট অধ্যাদেশের অনুমূলে গণভোট অনুষ্ঠিত হয়েছে, গণভোটের বৈধতা প্রশ্ন, সেটা যখন আমরা এই সরকারের মানে ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত বিষয়কে বৈধতা দিব, তখন সংবিধানের চতুর্থ তফসিলে একসাথে সকলগুলোকে বৈধতা দিব। এবং তারা বলছেন এটা তো ফ্যাক্টাম ভ্যালিড, এটা ঘটনাক্রমে সিদ্ধ, আদেশ জারি হয়েছে, গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটার বৈধতা আছে। এখন আমরা বলছি যদি ফ্যাক্টাম ভ্যালিড হয়, বৈধতা আছে এই কথা বলেন, তাহলে এখন আপনাদের উপর দায়িত্ব হলো বাস্তবায়ন করা। যদি বৈধ বলেন এক পক্ষে আর বাস্তবায়ন না করেন, তাহলে একটা বৈধ আইন বাস্তবায়িত না হলে তার দায় দায়িত্ব আপনাদের গাড়িই থাকবে। গতকালকে ইন্টারপ্রিটেশন শুনে আমরা কিছুটা সারপ্রাইজ হয়েছি। ফ্যাক্টাম ভ্যালিড যদিও কনস্টিটিউশনাল আইনের সাবজেক্ট ম্যাটার না, এটা হলো পারিবারিক ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। ফ্যাক্টাম ভ্যালিড মানে একটা ঘটনা ঘটে গিয়েছে, আসলে ঘটনার সময় এটা বৈধ ছিল না, কিন্তু যেহেতু ঘটে গেছে এই জন্য বৈধ। তো গণভোট হয়ে গেছে, আগে বলছেন অবৈধ, গণভোট হয়ে যাওয়ার পরে এখন তো আর অবৈধ হওয়ার সুযোগ নাই, বৈধ। ওনারা বলছেন ফ্যাক্টাম ভ্যালিড হয়েছে। তাহলে আমরা এক্সপেক্ট করব আপনারা এখন এটাকে বাস্তবায়ন করবেন।